আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা গতদিন অর্থাৎ গত ক্লাসে বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় পরিচ্ছেদ 1-এর প্রথম অংশ পড়েছি। আজকে তারই বাকি অংশ আমরা এর সংবৃত উচ্চারণ এটা আজকে আমরা শিখব। তো এর উচ্চারণ আমরা গতদিন এর উচ্চারণটা পড়েছি। লক্ষ্য করো, যখন এর মতো উচ্চারিত হয়, যখন এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলে এর বিবৃত উচ্চারণ। আমি আবার বলি, যখন এর মতো উচ্চারণ হয় তাকে এর বিবৃত উচ্চারণ বলে। আমরা গতদিন উদাহরণ লিখেছি, যেমন অমানুষ, অমানুষ, এখানে এর উচ্চারণ এর মতো হয়েছে। আবার এর উচ্চারণ কখনো কখনো ও এর মতো হয়, যেমন অতি, এটাকে আমরা আসলে উচ্চারণ করি অতি, এটা শুদ্ধ উচ্চারণ বা আমরা উচ্চারণ করি হলো অতি। তাহলে দেখো, এখানে লিখেছি এবং উচ্চারণও হয়েছে এর মতো। এই যে এর মতো উচ্চারিত হচ্ছে, এর এই উচ্চারণটাকে বলে বিবৃত উচ্চারণ। একইভাবে ও এর মতো উচ্চারিত হচ্ছে, যেমন অতি, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এই যে লিখেছি, আমরা লিখেছি কিন্তু উচ্চারণ করতেছি কি? এই এর উচ্চারণ হইতেছে ও এর মতো। হ্যাঁ, এর উচ্চারণ হচ্ছে ও এর মতো। তো এইখানে আমরা একটু মনে রাখবো যে এর ক্ষেত্রে যে সংবৃত আর বিবৃত দেখা যাচ্ছে, যে এটা যেমন আছে তেমন উচ্চারণ হলে বিবৃত, আর এটা যেমন আছে তেমন উচ্চারণ হলে সংবৃত। অর্থাৎ এর এখানে দেখা যাচ্ছে বিপরীত ধর্মী প্রায়, এর বিপরীত ধর্মী প্রায়, যে যখন উচ্চারণ হয় এই উচ্চারণটাকে বলে এর সংবৃত উচ্চারণ, এর সংবৃত উচ্চারণ। আর যখন উচ্চারিত হয় এই উচ্চারণটাকে বলে এর বিবৃত উচ্চারণ, এর বিবৃত উচ্চারণ। তাহলে আমরা ধ্বনির উচ্চারণ পেয়েছি কয় রকম? 2 রকম। কি? সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ। আচ্ছা, সংবৃত উচ্চারণ কি? আমরা বলি যে শব্দে যখন এর মতো উচ্চারিত হয় সেটাকে বলে সংবৃত উচ্চারণ, আর শব্দ যখন এর মতো উচ্চারিত হয় সেটাকে বলে বিবৃত উচ্চারণ। হ্যাঁ, যদি আমরা উদাহরণ লিখি, যেমন দেশ, হ্যাঁ, এখানে কিন্তু এর উচ্চারণটা এর মতোই হয়েছে, এর উচ্চারণটা এর মতোই হয়েছে। আর এটা যদি আমরা লিখি যে দেখো, আমরা যদি লিখি যে দেখো, দেখে খ, এটা লিখছি কিন্তু কিন্তু উচ্চারিত হয়েছে এর মতো। হ্যাঁ, তো আমরা তাহলে এর সংবৃত উচ্চারণটা আমরা দেখব। তো এই সংবৃত উচ্চারণ তার মানে যখন এর মতো উচ্চারিত হয়, আমাদের এটা একটু মনে রাখতে হবে যে যখন এর মতো উচ্চারিত হয় সেটাকে এর সংবৃত উচ্চারণ বলে, সেটাকে এর সংবৃত উচ্চারণ বলে। আচ্ছা, আমরা এর সংবৃত উচ্চারণ কোথায় হয় আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমরা যদি লিখি যে পথে, ঘাটে, হ্যাঁ, দেখে শুনে চলবে ইত্যাদি, তাহলে এই শব্দগুলোই আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শেষে থাকলে, অর্থাৎ শব্দের শেষে থাকলে সংবৃত উচ্চারণ হয়, সংবৃত উচ্চারণ হয়। তাহলে কি লিখেছি আমরা? যে
শব্দের শেষে এ থাকলে সংবৃত উচ্চারণ হয়। যেমন আমরা উদাহরণ আগে লিখেছি, পথে, ঘাটে, দেখে, শুনে, চলবে ইত্যাদি। এরপরে আমরা একাক্ষর সর্বনাম পদে, একাক্ষর সর্বনাম পদে, একাক্ষর সর্বনাম, একাক্ষর সর্বনাম পদে এ এর উচ্চারণ সংবৃত হয়, সংবৃত হয়। আচ্ছা, এখানে আমরা অক্ষর মানে হলো ইংরেজি সিলেবল, অর্থাৎ কোনো শব্দের যেই অংশটুকু একসাথে উচ্চারিত হয় সেটুকু হলো অক্ষর। অনেকে আমরা বর্ণকে অক্ষর বলে থাকি। আসলে বর্ণ হতে পারে অক্ষর কখনো কখনো, কিন্তু সাধারণত বর্ণ আর অক্ষর ভিন্ন। বর্ণকে যেমন আমরা ইংরেজিতে বলি লেটার, অর্থাৎ এটা যেমন একটা বর্ণ, হ্যাঁ, এটা একটা ব্যঞ্জন বর্ণ। আবার এটা একটা অক্ষর হতে পারে, এটা একটা শব্দ হতে পারে, অনেক সময় শুধু ক দিয়ে একটা বাক্যও প্রকাশ করতে পারে। হ্যাঁ, তুমি যখন তোমার বন্ধুকে বলো যে ক, অর্থাৎ তুমি তাকে বলছো এই তুই বল, সেটাকেই সংক্ষেপে বলা হলো ক। তো এখন সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত এটা একটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ, তাই না? তো এখন আমরা যদি লিখি বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। এই অক্ষরটার মধ্যে 1 2 3টি বর্ণ আছে, 3টি বর্ণ আছে এটার মধ্যে। এখানে 2টি বর্ণ আছে, এখানেও 3টি বর্ণ আছে। তার মানে এখানে বর্ণ আছে 8টি, আর অক্ষর আছে কয়টি? অক্ষর আছে হলো 3টি। 8টি বর্ণ, 3টি অক্ষর, আর এখানে শব্দ আছে হলো একটি। বাংলাদেশ একটি শব্দ, এর মধ্যে 3টি সিলেবল বা অক্ষর আছে, এর মধ্যে 8টি লেটার বা বর্ণ আছে। তো যাক, আমরা এটা আগেও পড়েছি, এখন এটা আমাদের উদ্দেশ্য না। এখন উদ্দেশ্য হলো একাক্ষর সর্বনাম পদে এ এর উচ্চারণ সংবৃত্ত হয়। যেমন সে, যে, কে ইত্যাদি। হ্যাঁ, সে, এখানে এর উচ্চারণ এর মতো হয়েছে। যে, কে, এই শব্দগুলো যদি আমরা লক্ষ্য করে দেখো যে সে, যে, কে, এখানে এটা একটা সর্বনাম। এই যে সর্বনাম পদগুলো আছে, এখানে এর উচ্চারণগুলো এর মতোই হচ্ছে। হ্যাঁ, আবার যদি দেখি, হ্যাঁ, দেখি, রেণু, বেলুন, হ্যাঁ, এখানে দেখি যে এ এর পরে ই আছে, এ এর পরে উ আছে। হ্যাঁ, আমরা যদি লিখি এ এর পর ই বা উ থাকলে, অর্থাৎ এর পরে ই বা উ থাকলে সংবৃত উচ্চারণ হয়, সংবৃত উচ্চারণ হয়। তাহলে দেখো এখানে ইকার আছে, এই যে ইকার দেখা যাচ্ছে, ইকার আছে। এই ইকার থাকার কারণে এর উচ্চারণ সংবৃত হয়েছে। এখানে উকার আছে, এই যে দেখো উকার, এই উকার থাকার কারণে এই একারের উচ্চারণ সংবৃত হয়েছে। এখানেও এই যে উকার আছে, এটা থাকার কারণে এই একারের উচ্চারণ সংবৃত হয়েছে। অর্থাৎ এর পর যদি ই বা উ থাকে তাহলে ওই এর উচ্চারণ সংবৃত হয়, এর উচ্চারণ সংবৃত হয়। আচ্ছা, এরপরে আমরা আরো দু একটি উদাহরণ নিতে পারি। কিছু তৎসম শব্দ আছে, এই তৎসম শব্দের প্রথমে
যেমন দেশ প্রেম শেষ নয়, এখনো মানুষের মাঝে দেশপ্রেম আছে। যদি দেখো তাহলে এগুলো সবই তৎসম শব্দ। এই তৎসম শব্দের প্রথমে যুক্ত ব্যঞ্জনের সাথে যে এ আছে, আমরা বলতে পারি তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে এ থাকলে উক্ত এ এর উচ্চারণ সংবৃত হয়। সংবৃত হয় যেমন আমরা লিখেছি, দেখো এখানে আছে দ, এর সাথে আছে একার, তাহলে এটা একটা যেহেতু দেশটা একটা তৎসম শব্দ, তো এখন এই এটা আবার যদি বলি লেখি প্রেম, এটা ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন, আর এই একারের উচ্চারণটা কি হচ্ছে? সংবৃত। এই একারের উচ্চারণটা কি হচ্ছে? সংবৃত। তাহলে সেটাকে আমরা লিখেছি যে তৎসম শব্দের প্রথমে, দেখো তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে এ থাকলে উক্ত এ এর উচ্চারণ সংবৃত হয়। এরপরে হয়ের পূর্বে যদি, মানে এর পরে যদি হ থাকে, এর পর যদি হ থাকে, যেমন দেখো দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি, তাই না? এই যে হ আছে, এই হয়ের পূর্বে এ আছে, তাহলে আমরা লিখতে পারি হ বা যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন। এই যেমন এটা একটা যুক্ত ব্যঞ্জন, হ বা যুক্ত ব্যঞ্জন এরপর এ থাকলে, হ কিংবা যুক্ত ব্যঞ্জনের পর এ থাকলে উক্ত এ এর উচ্চারণ সংবৃত হয়। যেমন আমরা এখানে লিখেছি, দেখো দেহ, এখানে দ আছে, তার সাথে যে একার আছে, এবং এরপরে যে হ থাকার কারণে, এই হ থাকার কারণে এই এর উচ্চারণ সংবৃত হয়েছে। আমার লেখা কি দেখা যাচ্ছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে এখানে প্রশ্নটা তুমি করতে পারো, তাহলে আমি তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই আমরা যদি উচ্চারণ বুঝি তাহলে কিন্তু আমাদের ভাষাটাও ঠিক হবে এবং আমাদের পড়তেও সুবিধা হবে, পরীক্ষাতেও আমরা ভালো নম্বর পাবো, এবং যে পড়ালেখার যে উদ্দেশ্য আত্মস্থ করা, দৈনন্দিন জীবনে সেটা প্রয়োগ করা, সেটা কিন্তু আমাদের সহজ হবে। এরপরে এর যে বিবৃত উচ্চারণ রয়েছে, যেমন আমরা যদি 2 অক্ষর সর্বনাম পদ লিখি, তাহলে 2 অক্ষর সর্বনাম পদে কিন্তু এর উচ্চারণ বিবৃত হয়। তো ঠিক আছে, আমরা সংবৃত বিবৃত উচ্চারণ। এখন আমরা কিছু যুক্ত বর্ণ দেখব, যুক্ত ব্যঞ্জন বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ। আমরা জানি যে যখন দুইটি যুক্ত ব্যঞ্জন পাশাপাশি লেখা হয় এবং বা একসাথে লেখা হয়, একসাথে উচ্চারিত হয়, এবং মাঝে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে দুইটাকে একসাথে লেখা হয়। এভাবে আমাদের লিগেচার বা যুক্ত ব্যঞ্জন, লিগেচার বা যুক্ত ব্যঞ্জন গঠিত হয়। এই যুক্ত ব্যঞ্জন
যুক্ত ব্যঞ্জন যদি আমরা গঠন করি তাহলে তিনভাবে যুক্ত ব্যঞ্জন গঠন করা যায়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন তিনভাবে গঠিত হয়। যুক্ত ব্যঞ্জন তিনভাবে গঠিত হয়। কি ভাবে তিনভাবে গঠিত হয়? এক নম্বরে কার যোগে, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের পর মানে ব্যঞ্জন বর্ণের পর যদি কার যুক্ত হয়, যেমন ক আকার, আবার ক আকার। এই যে আমরা আকার ব্যবহার করেছি, এই আকার ব্যবহার হয়ে এটা ক আকার যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে, কাকা। এরপরে যদি আমরা ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যুক্ত করি তাহলেও কিন্তু যুক্ত ব্যঞ্জন গঠিত হবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে ব্যঞ্জনের সাথে যেমন কার যোগ হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়, তেমনি ফলা যোগ হয়েও কিন্তু যুক্ত ব্যঞ্জন গঠিত হয়। যেমন আমরা যদি লিখি যে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি, এই যে বয়স অফ ফলা লিখেছি, এই বয়স অফ ফলাটা কিন্তু এখানে একটা ফলা, বয়ের সাথে ফলা যুক্ত হয়েছে, এভাবে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ফলা যোগে যুক্ত বর্ণ গঠিত হতে পারে। আমি লক্ষ্য রাখছি যে তোমরা কেউ কোনো প্রশ্ন করো কিনা, যদি প্রশ্ন করো তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফলা যোগে যেমন ব্যয়, হ্যাঁ এই ব্যয় লিখতে এই বয়ের সাথে যে ফলা যুক্ত হয়েছে, এই ফলা এভাবে এখানে একটা যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে। আবার 3 নম্বরে আমরা বলতে পারি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ মিলে, ব্যঞ্জন বর্ণ যোগে, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যোগে যুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। তার মানে আমরা আগেও জেনেছি যে যুক্ত ব্যঞ্জনের আবার 2 ধরনের চেহারা আছে, একটা হলো স্বচ্ছ, একটা অস্বচ্ছ। অর্থাৎ যখন দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় এবং কোনোটার আকৃতির পরিবর্তন হয় না, দেখলে বোঝা যায় যে বর্ণ দুটো কি, সেটাকে বলে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আর যেগুলোকে দেখলে চেনা যায় না, এটা কি দেখলে চেনা যায় না, সেটাকে বিশ্লেষণ করে বের করতে হয়, সেগুলো হলো অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। আমরা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যোগ করে যুক্ত ব্যঞ্জন গঠন করতে পারি। যেমন মায়ার কুজ্ঝটিকা, কু জয় ঝ, কুজ্ঝ টিকা। তো এখানে দেখো এই যে জয় ঝ, এখানে কিন্তু যেমন ব্যক্তি লিখছিলাম, একটু আগে লিখেছি ব্যক্তি, হ্যাঁ এখানে যে কয়ত যুক্ত হয়েছে, এই যে কয়ত, তিক্ত অভিজ্ঞতা না, তিক্ত, এই কয়তাটা অবশ্য এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়, দুটো কিন্তু একই। হ্যাঁ, তো এই ব্যঞ্জন বর্ণ 3 ভাবে যুক্ত হতে পারে, কার যোগে, ফলা যোগে, আর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যোগে। হ্যাঁ, তো আমরা যে যুক্ত ব্যঞ্জন, আমরা কয়েকটা যুক্ত ব্যঞ্জন দেখব এখন। তো যেমন দেখো হয়ের সাথে ন, এটা আর এটা, প্রথমটার মধ্যে আছে হ যোগ দন্ত ন, আর দ্বিতীয়টার মধ্যে আছে হ যোগ মূর্ধন্য ন। তো এটা অনেক সময় আমাদের বানানে কনফিউশন ফেলে দেয়। তো আমাদের কনফিউশন দূর আমরা 2-একটা শব্দ কৌশলে মনে রাখতে পারি। যেমন মনে করো এই যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপরে এই যে আকাশ,
সকালবেলা গাছপালার ভিতর দিয়ে সূর্যটা উঠে আসলো। এই সকালবেলা বোঝানোর জন্য আমরা একটা শব্দ নিব, সেই শব্দটা হলো পূর্বাহ্ন। হ্যাঁ, পূর্বাহ্ন। পূর্বাহ্ন শব্দটা আর একটু ফাঁকা দিয়ে লিখি, তাহলে উদাহরণ লিখতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, পূর্বাহ্ন, হটা একটু ফাঁকা জায়গায় লিখেছি, আর কিছু না। তো পূর্বাহ্ন, ঠিক দুপুরবেলা যখন তোমার মাথার উপরে আকাশে চাঁদ সূর্য থাকে, মধ্যাহ্ন একটাও ন লিখিনি আমরা। আবার সন্ধ্যাবেলায় গাছপালার ভিতর দিয়ে সূর্য ডুবে যায় না, এই সন্ধ্যাবেলাটার জন্য একটা শব্দ নেই, অপরাহ্ন, শেষ ভাগ। তা এখন দেখো, এটা যদি মনে করো তুমি হও, হ্যাঁ, তাহলে এই তোমার আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যে সকালবেলা যখন সূর্য ওঠে তখন আকাশের তুলনামূলক নিচের দিকে থাকে। যদি আকাশটা আসলে আমরা যেটা দেখছি উপরে এটাই আকাশ না, আমাদের সে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তো এই পূর্বাহ্ন মানে সকালবেলা আমরা যদি বাড়ির সামনে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে দেখি, তাহলে সূর্যটা নিচের দিক থেকে উঠে আসতেছে, অর্থাৎ সকালে সূর্য থাকে নিচে, আমরা নটাকেও দিতে পারি নিচে। হ্যাঁ, আবার সন্ধ্যাবেলায় সূর্যটা নিচ দিয়ে ডুবে যায়, গাছপালার ভিতর দিয়ে নিচে ডুবে যায়। সন্ধ্যাবেলা সূর্য নিচে, নিচে। আর দুপুরবেলায় আকাশের ঠিক মাঝখানে সূর্য থাকে। এজন্য আমরা হয়ের উপরেও না নিচেও না, ঠিক মাঝখানে নটা দিয়ে দিলাম। এটা আমরা সামনে আরও ক্লাস আছে নত্যবিধান, সে নত্যবিধান ক্লাসে আবার বিস্তারিত দেখব। আসলে এটা কিন্তু কোনো নিয়ম না, হ্যাঁ, এটা মনে রাখার একটা কৌশল। আর এই শব্দের মধ্যে যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য ন হয়েছে নত্যবিধানের কারণে। এখানে মূর্ধন্য ন ব্যবহারের মতো কোনো নিয়ম বা রুলস এখানে দেখা যাচ্ছে না, এই কারণে এখানে দন্ত ন হয়েছে। এখানেও মূর্ধন্য ন ব্যবহারের কারণ আছে, এই কারণের জন্যই কিন্তু এখানে মূর্ধন্য ন হয়েছে, অর্থাৎ এটা মূর্ধন্য ন, এটা মূর্ধন্য ন। আমরা এই রুলস যেটা আছে, নিয়ম, এই নিয়ম আমরা নত্যবিধানের ক্লাসে ইনশাল্লাহ দেখব। তখন আমরা বুঝেও নিব সাথে যে কেন এখানে মূর্ধন্য ন হয়েছে, দন্ত ন হয়েছে। তো আমরা হয়ের সাথে ন যুক্ত করে যুক্ত ব্যঞ্জন দেখেছি। এবার আরেকটি শব্দ দেখব, আরেকটি যুক্ত ব্যঞ্জন দেখব, সেটা হলো এটাকে আমরা অনেক সময় ক্ষীয় খ বলি বা যুক্ত খ বলি। হ্যাঁ, আসলে এটা একটা যুক্ত ব্যঞ্জন, এর মধ্যে আছে ক যোগ মূর্ধন্য স। আবার এরকম একটা যুক্ত ব্যঞ্জন আছে, আমি এই দুইটাকে ভিন্নতা করি, এটায় কোনো কোণ নেই। এখানে কিন্তু দেখো 90 ডিগ্রি একটা কোণ আছে, এখানে মাপলে হয়তো 90 ডিগ্রি হবে, একটা কোণ উৎপন্ন হয়েছে। এটা এখানে আছে হ যোগ মূর্ধন্য না, সরি, হয় ম, হ যোগ ম। তাহলে দেখো এখানে আছে ক যোগ স, অর্থাৎ আমরা যে যুক্ত ব্যঞ্জনটা কয় স, এটা কয় স বা যুক্ত খ বা ক্ষীয় খ আমরা বলি। আবার এখানে হয় ম মিলে আকৃতিটা এরকম হয়েছে। এটা উদাহরণ যদি আমরা নেই, তাহলে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এটার উচ্চারণটা কিন্তু ব্রাহ্মণ, অনেকে আমরা ব্রাহ্মণ বলি, ব্রাহ্মণ উচ্চারণটা ভুল, আসলে উচ্চারণটা হবে ব্রাহ্মণ, বয়রফলা আকার, হ্যাঁ, তারপরে ম এইস ও এন লিখলে আরও ভালো হয়, ব্রাহ্মণ, উচ্চারণটা হবে ব্রাহ্মণ। হ্যাঁ, এটা যেমন আমরা উদাহরণ লিখতে পারি ক্ষতি, ক্ষতি। হ্যাঁ, এটার উদাহরণ তো আমরা দিয়েছি, অপরাহ্ন, 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 এটা দিয়েছে কি মধ্যাহ্ন।
মধ্যাহ্ন বা শুধু অহ্ন, হ্যাঁ মধ্যাহ্ন। তো আমরা যেমন আরেকটা যুক্ত ব্যঞ্জন লিখি, এটার মধ্যে আছে কি হ যোগ রস্যউ হু, হ্যাঁ হুজুর সমীপে আকুল আবেদন আমরা লিখে থাকি দরখাস্তে। আবার দেখো দেখতে একই রকম প্রায়, এটা কিন্তু ত যোগ, হ্যাঁ বা থ যোগ উ না, এটা হলো ত যোগ থ, এটা হলো ত যোগ থ, তয় থ। যেমন আমরা বলি না উত্থান পতন, উত্থান পতন, উত্থান, এটা হুজুর সমীপে আকুল আবেদন আমার 3 দিনের ছুটি মঞ্জুর করতে না। তো এখন এখানে আমরা এছাড়া আরও অনেক, বাংলা ভাষায় প্রায় 250-এরও বেশি যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয়। বাংলা ভাষায় 250-এরও বেশি যুক্ত ব্যঞ্জন ব্যবহৃত হয়। তো আমরা যুক্ত ব্যঞ্জন সম্পর্কে আরও জানব। এর মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ শেষ হলো। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ অধ্যায় 2-এর পরিচ্ছেদ 2 যে ধ্বনি পরিবর্তন আছে, আমরা এই ধ্বনি পরিবর্তনটা শিখব ইনশাল্লাহ। তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অংশগ্রহণ করো নাই তারা আগামীতে অংশগ্রহণ করবে এবং তোমরা নিয়মিত এই ক্লাসগুলো করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।